বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দিন যত যাচ্ছে পাই নেটওয়ার্কের নতুন নতুন আপডেট এবং ভালো ভালো সুখবর কিন্তু আসতেছে। আপনারা হয়তো অনেকেই জানেন পাই নেটওয়ার্কের সাথে কিন্তু এনএফটি কোলাবরেট হচ্ছে, আমরা বিভিন্ন টুইটারের মাধ্যমে জানতে পারতেছি। তো আপনাদেরকে জানাবো এটা কিভাবে কাজ করে, মানে এনএফটি কিভাবে কাজ করে বা এনএফটির ভবিষ্যৎ সম্ভাবনাটা কত রয়েছে, এবং আপনাদের মনে জায়গা প্রশ্ন সেটাও ক্লিয়ার করার চেষ্টা করব পাই নেটওয়ার্ক নিয়ে। তো প্রথমেই আমাদের মনে যেই প্রশ্নটা জাগে সেটা হচ্ছে, পাই নেটওয়ার্ক বাংলাদেশ থেকে মাইনিং করে কি কোনো লাভ করা যাবে? মানে আমাদের কোনো লাভ আছে বাংলাদেশ থেকে মাইনিং করে? কারণ বাংলাদেশে তো ক্রিপ্টোকারেন্সি ইললিগেল, এখনও লিগেল দেয় নাই। সো সেক্ষেত্রে হচ্ছে পাই আদৌ আমাদেরকে পে করবে কিনা সেটা সময় বলে দিবে। মানে এটার ওদের যে প্রতিশ্রুতি অনুযায়ী মূল্য নেটওয়ার্ক যখন যাবে, মানে এটা যখন মার্কেটে আসবে তখন বোঝা যাবে, এবং এটার দাম কত হবে তখন সব ফয়সালা হবে আর কি। তো বাংলাদেশ থেকে মাইনিং করে উক্ত মাইনিং, মানে আমরা যেই মাইনিংটা করবো ওইটা কিন্তু কয়েন বেস বা বাইন্যান্সের ইত্যাদি ডলারে কিন্তু কনভার্ট করব আমরা, ঠিক আছে? সো ওইটা করে আউটসোর্সিংয়ের মতো হবে এই বিষয়টা। সো ডলার আয়ে কিন্তু বাংলাদেশের কোনো অনুবিধা নাই, মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব কিন্তু আমাদের বাংলাদেশে নাই ডলার আয়ের ক্ষেত্রে। সো আপনি যদি মোবাইল মাইনিং করার কথা বলেন থাকেন তাহলে লাভ আছে, মানে আপনার ক্রিপ্টোকারেন্সির জগতে যেটি বলেন, কারণ এতে আপনার কোনো ব্যয় নেই বললেই চলে। আর পাই একটি অত্যন্ত সম্ভাবনাময় একটা প্রকল্প। ডিসেম্বরের বাংলাদেশে কিন্তু এই যে ফেব্রুয়ারি চলে যেতেছে, মার্চের দিকে কিন্তু এটা মিনিট বা লঞ্চ হওয়ার ফুললি সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু কেওয়াইসি কমপ্লিটের বিষয়টা আর কি। তো তখন বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টেড হবে, তখন পাই কয়েনের মূল্য নির্ধারণ হবে। এই সময়ে চাইলে আপনার অর্জিত পাই, মানে তখন কিন্তু আপনি চাইলে আপনার অর্জিত পাইগুলো বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ডলারে কনভার্ট করতে পারবেন। মিনিটে লঞ্চ করার পর নতুন করে কেউ যদি পাই মাইনিং করতে চায় সেক্ষেত্রে কিন্তু পারবে না। যখন এটা ফুললি লঞ্চ করে দেবে তখন হয়তো আপনাদের এরকম ফ্রিতে আর দিবেন আর কি। সো এখন চাইলে করতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। পাই নেটওয়ার্ক যে এখনও 100% লেজিট এটা কিন্তু কেউ বলতে পারবে না, তবে ওদের যেসব কথাগুলো বলতেছে ওইগুলো আস্তে আস্তে ভালো ভালো সম্ভাবনার দিকে যাচ্ছে, এবং এনএফটির সাথেও কিন্তু ওনারা কোলাবরেট করতেছে। এটা বিভিন্ন টুইটের মাধ্যমে আমরা জানতে পারছি। আপনাদের মনে বা আমাদের মনে একটা প্রশ্ন জায়গায়, ক্রিপ্টোকারেন্সি মাইনিং মোবাইল সফটওয়্যার পাই নেটওয়ার্কে আসলে একটা লেজিট নাকি এটা একটা স্ক্যাম প্রজেক্ট? কারণ এইরকম প্রশ্ন আমাদের মনে জায়গাটা স্বাভাবিক, কারণ ক্রিপ্টোকারেন্সি জগতে বিটকয়েন যেটা আছে ওইটা কিন্তু মাইনিং করার জন্য কম্পিউটার প্রয়োজন পড়ে। আর কম্পিউটার নর্মাল কোনো কম্পিউটার দিয়ে করা যাবে না, ওইটা আপনার সুপার পাওয়ার কম্পিউটার হতে হবে বেসিক্যালি। মানে আপনার হায়ার লেভেলের গ্রাফিক্স কার্ডের প্রয়োজন পড়বে, এবং প্রচুর আপনার মাইনিং সেট আপ করতে দেখা যাচ্ছে 8-9 লাখ টাকার মতো প্রয়োজন আছে, এবং ওইটাতে আপনার রিস্ক হয়ে যায়। সো পাই নেটওয়ার্কের কিছু বৈশিষ্ট্য দেখে নিলে আপনারা একটু এটা সম্পর্কে আপনাদের পজিটিভ ধারণা আসতে পারে। যেরকম হচ্ছে, স্ট্যানফোর্ড একটি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকদের দ্বারা একটি মানে প্রতিষ্ঠিত হয়েছিল, তার উপর নির্ভর করে এই প্রকল্পের বিশ্বাসযোগ্যতাটা রয়েছে। মানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যারা এটাকে ফাউন্ডার আর কি, তাদের উপর বিশ্বাস করে কিন্তু এটার বিশ্বাসযোগ্যতাটা সবাই এটা বিশ্বাস করতেছে। তারপর হচ্ছে পাই নেটওয়ার্ক ওয়েবসাইট অনুযায়ী তারা ক্রিপ্টোকারেন্সি জগতে কিছু বড় প্রবলেমকে সলভ করে, যেমন মাইনিং করা খুব একটা লাভদায়ক না। তারপর হচ্ছে এখনকার দিনে কিন্তু তাছাড়া এরকম বড় বড় কয়েনগুলোতে ইনভেস্ট করাও কিন্তু বিপজ্জনক। এবং হচ্ছে 2 নম্বর যদি বলি, পাই নেটওয়ার্কের কয়েন মোবাইল মাইন করা যায়, মানে পাই নেটওয়ার্ক কিন্তু মোবাইলে মাইনিং করা যায়, মোবাইলের ব্যাটারি তেমন খরচ হয় না। তারপর হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপের অনুযায়ী এই ট্রানজ্যাকশনের নাকি ফিও লাগবে না। আপনি কিন্তু ওদের যদি হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যদি অ্যাড হয়ে থাকেন, ওইটার রেফারেন্স অনুযায়ী নাকি জানা গেছে অনেক বিভিন্ন বিষয়ে, মানে এটার যে একটা ট্রানজ্যাকশন করবেন ওইটার ফি লাগবে না। আপনি হয়তো জানেন যে পাই নেটওয়ার্কের যে ইয়াগুলো হয়েছে টেস্টনেট বা মাইনের যেসব কাজগুলো ফেজগুলো ওরা পার করে আসছে, প্রত্যেকটা বিষয় ওরা কিন্তু ক্লিয়ার করে আসছে ওইখানে, যে ওদের যে নেট স্পিড, ট্রানজ্যাকশন স্পিড বলেন বা অন্যান্য বিষয় সকল কিছু কিন্তু অন্যান্য ক্রিপ্টোকারেন্সি বা পৃথিবীর মধ্যে যত ট্রানজ্যাকশন হয়, যত স্পিড হয়, ওইটা নাকি ওরা মানে পার করবে, ওইটা থেকে অনেক ফাস্ট করার চেষ্টা করতেছে পাই নেটওয়ার্কের মধ্যে, এবং অলরেডি ওরা টেস্ট করে নিয়েছে। তো বন্ধুরা, আপনার আমার সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে বিটকয়েনের মূল্যটা আসলে বাড়ছে কী কারণে? বিটকয়েনের মূল্য বাড়ার কী কারণ আছে, কী রিজন, এটা আসলে কী কারণে এত প্রাইস, যেখানে
2007-8-এর দিকে যখন এটা লঞ্চ হয়েছিল তখন কয়েক সেন্টের মধ্যে ছিল, বাট এখনকার সময়ে এটা 60,000, 30,000, 50,000 ইউএসডিতে থাকে আর কি, মানে আপনার লাখ লাখ টাকা, 20-25 লাখ, 30-60 লাখ টাকার মতো কিন্তু আইসা পড়ে। আমি কিন্তু এটা করে বলছি, আপনাদের এটা উঠানামা করে, যার কারণে এরকমভাবে বলছি। সো আপনাদের একটু ক্লিয়ার করার চেষ্টা করি, মানে এটা কী কারণে প্রাইসটা বাড়ার সম্ভাবনা এরকম হচ্ছে। বিটকয়েন মূল্য বাড়ার বেশ কিছু কারণ আছে, সেটা হচ্ছে এর মধ্যে রয়েছে মনে করা হচ্ছে যে অদূর ভবিষ্যতে, মানে যখন ভবিষ্যৎ হবে পৃথিবী জুড়ে সবাই ক্রিপ্টোকারেন্সি মুদ্রা ব্যবহার করবে। এটিকে এভাবে বোঝানো যায়, কেউ যদি 20 বছর আগে বলতো পৃথিবী জুড়ে সবাই মুঠোফোন ব্যবহার করবে, সেটা হয়তো তখন খুব একটা বিশ্বাসযোগ্য মনে হতো না, কিন্তু এখনকার সময় কিন্তু তেমনটা ঘটছে বলেই অনেকেই মনে করছেন। তো এরকম। তারপর 2 নম্বর হচ্ছে বিটকয়েনের সংখ্যা সীমিত, তাই একটি বিটকয়েনের দাম অনেক বেশি হলেও অবাক হওয়ার কিছু নেই, কারণ পৃথিবীর সব সম্পদ ওই সীমিত বিটকয়েন দিয়ে কিনতে হবে, তাই এক একটির দাম হবে গগনচুম্বী, মানে অনেক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিটকয়েন দিয়ে কী কিছু কিনা যাবে, মানে আমরা কী কী কিনতে পারবো বিটকয়েন দিয়ে বর্তমানে অনেক কিছুই কেনা যায়, যেমন হচ্ছে overstock.com থেকে আপনি যে কোনো পণ্য বিটকয়েনের মাধ্যমে কেনা যাবে। এমন আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে বিটকয়েনকে মুদ্রা হিসেবে নিচ্ছে। ধারণা করা যাচ্ছে যে এখন যেমন অর্থের বদলে ক্রেডিট কার্ড ব্যবহার হচ্ছে, ভবিষ্যতে তেমনই কার্ড ও ক্রেডিট কার্ডের বদলে বিটকয়েন বা অন্য কোনো সাংকেতিক মুদ্রা ব্যবহৃত হবে। শুধুমাত্র কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে শুধুমাত্র বিটকয়েনই ক্রিপ্টোকারেন্সি না, আপনার 6,000+ কিন্তু ক্রিপ্টোকারেন্সি আছে, এবং এগুলোর মধ্যে খুব সম্ভাবনার মধ্যে রয়েছে এই যেরকম আমরা পাই মাইনিং করতেছি, তারপর হচ্ছে বি নেটওয়ার্ক, ইগল নেটওয়ার্ক, এগুলো আছে, এবং তারপর হচ্ছে ডজি নেটওয়ার্ক। আপনারা হয়তো অনেকেই জানেন যে রিসেন্টলি কিন্তু অ্যালন মাস্ক কিন্তু ডজিকয়েনকে তার টেসলা মাস্কের মধ্যে ভাইরাল করছে, তবে সব প্রোডাক্টের না, টেসলা মাস্ক একটা প্রোডাক্টের মধ্যে কিন্তু ওরা ভাইরাল সিস্টেমটাও রাখছে, মানে এই ডজিকয়েন দিয়ে কিন্তু প্রোডাক্টটা কিনা যাবে, ওই কার্ডটা কিনা যাবে। সো তারপরে কিন্তু এই ডজিকয়েন কিন্তু 1 বছরে 300% পাম্প করছে। সো সেরকমই পাই নেটওয়ার্ক কিন্তু আমরা যাদের উপর বিশ্বাস করতেছি তাদেরকে বিশ্বাস করা যায় বলে কিন্তু এটাতে এরকম একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি হয়েছে। সো চাইলে আপনারা করতে পারেন, আপনাদের ইচ্ছা, এখানে কাজ করবেন কি করবেন না। তো এখন আলোচনা করব এনএফটির বিষয়টা নিয়ে। তো এনএফটি আসলে কি, মানে কি কেনা যাবে, কেনা বেচা করা যাবে এটার মাধ্যমে, এটাই কি আধুনিক প্রযুক্তির নতুন দলিল ব্যবস্থা হতে যাচ্ছে কিনা, এরকম অনেক কোয়েশ্চেন জাগতে পারে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে জানতে হবে এনএফটি আসলে বিষয়টা কি। এনএফটি এর পূর্ণরূপ হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। রেস্টুরেন্টে যদি আপনি কোনো জায়গায় খেতে যান, সেক্ষেত্রে দেখবেন যে আপনার যদি কাউকে অর্ডার করেন, সেক্ষেত্রে দেখবেন আপনাকে একটা টোকেন দিছে, যাতে ওয়েটার বুঝতে পারে যে আসলে আপনাকে কোন খাবারটা দিতে হবে। তারপর হচ্ছে আপনি যদি কোনো জায়গায় গাড়ি টাড়ি বা কোনো কিছু পার্ক করেন, ধরেন আপনি যদি কোনো একটা শপিং মলে যান, সেখানে যদি কোনো গাড়ি পার্ক করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা আপনাকে টোকেন দেয়, যাতে আপনি বুঝতে পারেন যে এটা আপনার গাড়ি, বা এখান থেকে পরবর্তী যাতে আপনি নিতে পারেন। তো এনএফটির বিষয়ে আমাদের জানতে হলে এনএফটির ইতিহাস সম্পর্কে জানতে হবে। তো এনএফটির ইতিহাস হচ্ছে 2017 সালের সর্বপ্রথম 2জন কম্পিউটার ইঞ্জিনিয়ার তাদের একটি তৈরি ডাটাবেস প্রোগ্রাম ব্লকচেনের মাধ্যমে নিলামে তোলেন, এবং বিস্ময়করভাবে সেটি অনেক দামে বিক্রি হয়। এর পেছনে কারণ হিসেবে ধরা হয় তাদের তৈরি সেই প্রোগ্রামটি দুনিয়ার আর কারো কাছে ছিল না, বা এটা ব্লকচেনের মাধ্যমে বিক্রি করার কারণে এর মালিকানা নিশ্চিতভাবে বলা সম্ভব। কেউ এই প্রোগ্রামের কপি করলে ব্লকচেনের কারণে কখনো এর মালিকের দাবি করতে পারবে না, মানে কপিরাইট বিষয়টা আর কি। এই ধারণা থেকেই নন ফাঞ্জিবল প্রোডাক্ট বেচা কেনার ক্ষেত্রে চালু হয় এনএফটি। তবে প্রযুক্তির বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে গত বছর 2021 সালে টুইটারের সিইও জ্যাক ডরসি তার প্রথম টুইটারে একটি ক্লিপ এনএফটির মাধ্যমে নিলামে তোলেন। ধারণা করতে পারেন সেটির কত প্রাইসে সেল হয়। $2.5 মিলিয়ন সেই টুইটটা সেল করা হয়। আপনি হয়তো একটু হয়ে গেছেন, শক খেয়ে ফেলছেন, তবে এটা সত্যি আপনি যেটা শুনতেছেন। জ্যাক ডরসির প্রথম টুইট ইন্টারনেটে একটি আছে, এবং এ কারণে এত দামে ওইটা বিপুল করছে, মানে করছে আর কি। তো বিপুল নামে একজন ডিজিটাল আর্টিস্টের 5,000 ছবির একটা পোর্টফোলিও বিক্রি হয়েছিল $69 মিলিয়ন। সুতরাং বুঝতেই পারছেন একটি অন্যান্য জিনিসের মূল্য এবং মালিকানা কত বড় ব্যাপার হতে পারে, মানে অন্যান্য মালিকের যে মালিকানার বিষয়টা, কপিরাইট বিষয়টা, এটা কিন্তু অনেক বড় হতে পারে, ভবিষ্যতে হতে পারে। আমার এই ভিডিওটা, মানে আমি যখন ভিডিওটা তৈরি করতেছি, এটা কিন্তু দুনিয়ার মধ্যে একটাই, মানে আমি যে কথা বলতেছি এটা কিন্তু একটাই হবে। সো সেটাও এরকম একটা মালিকানা
ইয়া করবে আর কি। এখন জানা যাক এটা কিভাবে কাজ করে। এনএফটি কিভাবে কাজ করে তা জানতে হলে আমাদের প্রথমে দুটি বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। প্রথম হচ্ছে আমাদের বুঝতে হবে এখানে যে প্রোডাক্ট বেচাকেনা করা হয় সেটি সম্পূর্ণ মৌলিক হতে হয়। না আপনি এখানে যদি কোনো প্রোডাক্ট সেল করেন সেটা আপনার নিজস্ব মৌলিক হতে হবে আর কি। কোনো প্রোডাক্ট একই সাথে সলিড অথবা ডিজিটাল হতে পারে, যেমন বাংলাদেশে যদি কোনো তাঁতি কোনো একটা প্রোডাক্ট নকশিকাঁথা যদি সেটি তৈরি করে, পৃথিবীর আর কারো পক্ষে বানানো কিন্তু সম্ভব না সেটা। মানে একজন মানুষের কিন্তু সে স্টাইলে যদি বানায় সেটা কিন্তু অন্য কারো পক্ষে সম্ভব না হয় আর কি। তাহলে সেটাকে একটি এনএফটি সলিড প্রোডাক্ট বলা যেতে পারে যদি একই হয়ে থাকে প্রোডাক্টটা। আবার কোনো শিল্পী যদি তার কণ্ঠে গাওয়া একটা গান যদি অডিও রেকর্ড করেন, তাহলে সেই রেকর্ড করা ফাইলটি একটি ডিজিটাল প্রোডাক্ট। মানে এখন আসি এইটা আজকে দ্বিতীয় বিষয়টা নিয়ে আসি। এনএফটি প্রযুক্তির এথেরিয়াম ব্লকচেন দ্বারা কিন্তু এটা সুরক্ষিত। মানে এথেরিয়ামের যেই ব্লকচেনটা ওরা বেস করে চলে সেটার উপর কিন্তু সুরক্ষিত। এর মাধ্যমে করা বেচাকেনার ফলে নতুন মালিকানার রেকর্ড পরিবর্তন করতে বা কোনো নতুন এনএফটি অনুলিপি করতে পারবে না। ফলে শুধুমাত্র একটি টোকেনের মাধ্যমে একজন ক্রেতা তার প্রোডাক্ট এর মালিকানা নিয়ে নিশ্চিত হতে পারছে, এবং যেহেতু এনএফটি প্রোডাক্ট কিছুটা মূল্যবান হয় তাই এর নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে। সহজ ভাষায় বললে এই প্রযুক্তির মাধ্যমে এমন একটি দলিল প্রতিষ্ঠা করা সম্ভব যেটা সম্পূর্ণ নিরাপদ। সো এরকম একটা কোম্পানির সাথে বা এরকম একটা সিস্টেমের সাথে কিন্তু আমাদের পাই নেটওয়ার্ক কিন্তু জুড়ে যাচ্ছে। সো এটা আমাদেরকে পাই নেটওয়ার্ক কিন্তু ভবিষ্যতে ভালো কিছু দেওয়ার সম্ভাবনা বা রিটার্ন করার সম্ভাবনা খুবই রয়েছে। সো এনএফটির বিষয়টা কি আপনাদেরকে সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে, যে এনএফটিতে আপনারা কীভাবে কাজ করবেন এবং আমাদের পক্ষে কি সম্ভব কিনা সকল কিছু আলোচনা করার চেষ্টা করব। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, কারণ সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্য খুবই উপকারে আসবে। আল্লাহ হাফেজ।